মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার বন্ধুরা, আপনাদের রোমরহস্য পডকাস্টে স্বাগত। আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা অভিশপ্ত মূর্তি। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা অভিশপ্ত মূর্তি। রমেশের মতে গরম যখন চরম হয়ে ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পেয়ে প্রাণ পাখি খাঁচাচারি করতে থাকে, বিকালে তখন গড়ের মাঠে কার্জন পার্কে গিয়ে হাঁ করে হাঁপ ছাড়াই বাঁচবার পক্ষের সব থেকে প্রশস্ত এবং সহজ উপায়। অতএব তারা কয় বন্ধুতে প্রত্যহ এই প্রশস্ত ও সহজ উপায় অবলম্বন করত। সেদিনও তারা কার্জন পার্কে গিয়ে জমেছিল। উমেশ ঘাসের উপরে উর্নি বিছিয়ে শুয়েছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারংবার নিভে যাচ্ছে দেখে ক্রমেই ছোটে উঠেছিল। সুরেশ এক মনে একখানা বিলেতি ডিটেকটিভ উপন্যাস পড়ছিল এবং উমেশ সকৌতুকে এক বেঞ্চের উপর স্থির চোখে তাকিয়েছিল। সেই বেঞ্চখানার উপরে দুজোড়া সাহেব মেম বসেছিল। তার মধ্যে যে সাহেবটি তাকিয়ার মতন মোটা, তার মেমটি মেখারির মতন রোগা, আর যে সাহেবটির বামনের মতন বেটে, তার মেমটি জিরাফের মতো ঠ্যাঙা। এমন বিচিত্র চারটি চেহারা এক জায়গায় দেখতে পাওয়ার সৌভাগ্য বড় দুর্লভ। হঠাৎ পিছন থেকে চেনা গলায় একজন বলল, ওয়ে, আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলুম। সবাই তাড়াতাড়ি ফিরে দেখল পরেশ। অমনি একসঙ্গে প্রশ্ন হলো, কি হে, তুমি না পুরী গিয়েছিলে? কবে ফিরলে হে? জায়গাটি কেমন লাগলো? আর কোথাও গিয়েছিলে নাকি? পরেশ আগে সকলকার মাঝখানে বসল। তারপর কোচকানো উর্নিখানি খুলে সাবধানে কোলের উপর রেখে বলল, ভাই, আমি চতুর্মুখ নই, সুতরাং একসঙ্গে তোমাদের চারটি প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া অসম্ভব। তবে একে একে বলছি, শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম, আর সকালেই ফিরেছি। জায়গাটা ভালোই লাগলো। দোষের মধ্যে আমাদের কালো রং সেখানকার জল হাওয়ার ঘোরতর হয়ে ওঠে। পুরী থেকে আমি কোণারকে গিয়েছিলাম। রমেশ চমকে বলল, কোণারকে? ও কি, কোণারকের নামে তুমি অমন চমকে উঠলে কেন? না না, ও কিছু নয়। তুমি যা বলছিলে বলো। সে হবে না, আগে বলো তুমি চমকালে কেন? সে অনেক কথা। তা হোক, বলো। শুনলে তোমরা বিশ্বাস করবে না। যদি ভালো লাগে আর মাসিক পত্রের ছোট গল্পের মতন চর্বিত চর্বণ না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরত দাগি চোরের কথাও বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু তুমি বড় বেশি ল্যাচ খেলছো রমেশ। অগত্যা বাধ্য হয়ে রমেশ তার কথা শুরু করলো। অনেকদিন আগেকার কথা। আমরা কয় বন্ধুতে কোণারক দেখতে গিয়েছিলাম। কোণারকের মন্দিরের কথা তোমরা অনেকেই জানো, সুতরাং আমি আর মন্দিরের কথা বলতে চেষ্টা করব না। কোণারকের আশেপাশে মাঝে মাঝে দু চারখানি ছোটখাটো গাঁ আছে। এসব গাঁয়ের লোকজন খুব কম। যারা থাকে তারা হচ্ছে চাষাভুষো ও গোয়ালা শ্রেণীর। কোণারক দেখতে যেদিন আমাদের আসবার কথা, সেই দিন বিকালে আমরা অমনি একটি গাঁয়ের ধার দিয়ে বেরিয়ে ফিরছিলাম। কৌতূহলী চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে আসছি। হঠাৎ একটা গাছতলায়
পুতুলের মতন কি একটা নজরে ঠেকল। এগিয়ে গিয়ে দেখি সত্যি এক পাথরের মূর্তি, তার নিচের দিকটা বালিতে পুঁতে গিয়েছে। মূর্তিটি রমণীর। গড়ন দেখে মনে হলো কোনারকের সেকেলে শিল্পীদের কেউ এটিকে গড়েছে, কেননা তেমন রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, ভাবে ভরা চোখ, বড় যে সে কারিগরের কল্পনা সম্ভব নয়। উড়িষ্যার প্রাচীন শিল্পের এটি একটি জ্বলন্ত নিদর্শন। এহেন মূর্তি এখানে অযত্নে পড়ে আছে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছি। এমন সময় দেখি অসুচ্ছত্নী বজ্রবাসী বলে গান গাইতে গাইতে পাশ দিয়ে একজন গাঁয়ের লোক যাচ্ছে। তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, আরে এ পুতুলটা এখানে পড়ে আছে কেন? উড়িষ্যার ভাষায় সে যা বললে তার মর্মে বুঝলাম এই যে গাঁয়ের মধুসূদন শ্রীচন্দ্রের বাড়িতে এই মূর্তিটি আগে ছিল, কিন্তু সেই মরে যাওয়ার পর তার ছেলেরা এটিকে এখানে ফেলে দিয়ে গেছে। ফেলে দিয়ে গেছে কেন রে? অত্যন্ত কুণ্ঠিতভাবে লোকটি বলল, কেন সে তা জানে না, কিন্তু তার মুখ দেখে মনে হলো সে যেন কি লুকাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুই এই পুতুলের গা থেকে বালিগুলো সরিয়ে ফেল দেখি, বকশিস পাবি। লোকটা কেমন শিউরে উঠে 3 হাত পিছিয়ে গেল। তারপর দংশানো সাপের দিকে লোকে যেমন করে তাকায় তেমনি ভীরু চোখে মূর্তির দিকে তাকিয়ে বললে সে তা পারবে না। খামুকা লোকটা আঁতকে উঠল কেন? মূর্তিটির দিকে তার পাষাণ নয়ন তুলে সে যেন করুণ হাসি হাসছে। মূর্তিটি নীরব ভাষায় যেন বলছে, আমাকে উদ্ধার করো, এই আসন্ন সমাধি থেকে আমাকে উদ্ধার করো। লোভে আমার মনটা ভরে গেল। অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি তাহলে আমার বাড়ি আলো হয়ে উঠবে। ফিরে দেখি পিছনে সে লোকটা আর নেই। হন হন করে তাড়াতাড়ি সে গায়ের দিকে চলে যাচ্ছে। বন্ধুরাও আমাকে ফেলে অনেকটা দূর এগিয়ে গেছে। চেঁচিয়ে ডাকতে সবাই ফিরে এলো। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে আবার টেনে তুললাম। সেটি একটি নর্তকীর নগ্ন মূর্তি। এতক্ষণ তার আধখানা বালির ভিতরে রাখা ছিল, তাই তার অপরূপ রূপ ভালো করে বুঝতে পারিনি। এখন তার সবটা দেখতে পেয়ে আমাদের চোখে যেন তাক লেগে গেল। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপরূপ তার হাত পায়ের শ্রীচাঁদ। আর পাথরের মূর্তি যে এতটা জীবন্ত হতে পারে আমি তা জানতাম না। মনে হলো শিল্পী আর এতটুকু চেষ্টা করলেই এর মৌনব্রত ভঙ্গ হয়ে যেত। ভেবেছিলাম মূর্তিটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গায়ের লোকে নিশ্চয়ই উড়িয়া ভাষায় রুদ্র রোষ প্রকাশ করবে, কিন্তু আশ্চর্য এ যে কেউ টু শব্দটি পর্যন্ত করল না। সন্ধ্যার পর কোনারকের কালো দেওয়ালের কালো ছায়ার ভিতর থেকে বেরিয়ে সীমাহীন বালুকা সাগরের তীরে এসে দাঁড়ালাম। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করেছিলাম। অন্য 3খানাতে 2 জন করে লোক উঠল, কিন্তু আমার গাড়িতে সে মূর্তি ছিল বলে আমি ছাড়া আর কারোর জায়গা হলো না। অস্পষ্ট চন্দ্রালোকে ঘুমন্ত সেই অনন্ত বালু প্রান্তরে চাকার শব্দে জাগ্রত করে গরুর গাড়িগুলো ঢিমিয়ে ঢিমিয়ে চলতে লাগলো। তারপর উপরে আকাশ, নিচে ধুধু মরুভূমি, চারদিকে আর কিছুই নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে মন দেহ কেমন যেন এলিয়ে পড়েছিল। আস্তে আস্তে গাড়ির ভিতর থেকে দেহটাকে ছড়িয়ে দিলাম।
আর আমার পাশে নর্তকীর সেই পাষাণ মূর্তিটি স্তব্ধ মৃতদেহের মতন আড়ষ্ট হয়ে পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। সে পাষাণী নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে। টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখতে পেয়ে কুন্দ দন্তে অধর চেপে সে ফিক করে হেসে ফেললে। তারপর সামনের দিকে ধীরে ধীরে তার দুহাত বাড়িয়ে দিল আমাকে ধরবার জন্য। সে জীবন্ত পাষাণীর স্পর্শ থেকে তাড়াতাড়ি যেমন সরে আসতে যাব, অমনি চট করে আমার ঘুম ভেঙে গেল। চোখ কচলে উঠে বসে দেখি পাথরের মূর্তিটা গাড়ির ভিতরে পাতলা অন্ধকারের আবছায়ের মতন দেখাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় সে মূর্তি যেন এক ঘুমন্ত মানুষের। বাইরে মরার মতন হলদে আধখানা চাঁদ একরাশ এলোমেলো কালো মেঘের উপরে স্তম্ভিত হয়ে আছে। গভীর রাত্রি, অত্যন্ত স্তব্ধ। কেবল খুব দূর থেকে চিরজাগ্রত সমুদ্রের অস্তম্ভ অস্পষ্ট হাহাকার বাতাসের ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেঙে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ গেল। গাড়ির ভিতরে কে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। প্রথমে ভাবলাম আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলাম না, ভ্রম নয়। ভিতর থেকে নিশ্চয়ই কারো নিঃশ্বাস শোনা যাচ্ছে। গাড়োয়ান ছোড়াটা তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে চলছিল। প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলুম সে তেমনই স্থিরভাবে পড়ে আছে। ঝাঁ করে মনে হলো কোণারকের সেই গেঁয়ো লোকটার রহস্যপূর্ণ আচরণ। বকশিসের লোভেও সে এই মূর্তিটার গায়ে হাত দিতে রাজি হয়নি। এই মূর্তিটাকে নিয়ে কিছু গোলমাল আছে নাকি? না হলে দেখতে যাকে এত সুশ্রী তাকে গাছতলায় অমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন? নিঃশ্বাস তখনও উঠছে পড়ছে। শুধু তাই নয়, গাড়ির ভিতরে বিছানার তলায় খড় বিছানো ছিল। সেই খড়গুলো হঠাৎ খড়খড় করে উঠল। কে যেন এ পাশ থেকে ও পাশ ফিরে গেল। আমি ভূত মানি না, কিন্তু তবু কেমন জানি না আমার বুকের কাছটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করে উঠল। গাড়ির ভিতর পানে চাইতে আমার ভরসা হলো না। খালি মনে হতে লাগলো কার যেন দুটো পাথরের চোখের থমথমে চাউনি ধারালো ছুরির কনকনে ফলার মতো ক্রমাগত আমার পিঠে এসে বিঁধছে আর বিঁধছে। শেষটা এমনই অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে তিষ্ঠতে পারলাম না। এক লাফে সে গাড়ি থেকে নেমে পরের অন্য একটা গাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আমার দুই বন্ধু শুয়েছিল। গুতোগুতি করে কোনো গতিকে বাকি রাতটা কাটিয়ে দিলাম। ভোর হলো, প্রান্তর তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার ওপরে একটা কুকুরছানা কুণ্ডুলি পাকিয়ে দিব্য আরামে শুয়ে নিদ্রা সুখ উপভোগ করছে। কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলাম। ছানাটা কেউ কেউ করে উঠতেই গাড়োয়ান ছোড়াটা ছুটে এলো। বললে, আগে বাবু মেরো না, মেরো না বাবু, ও আমার কুকুর। তোর কুকুর? আগে হ্যাঁ বাবু, ওর মা মরে গিয়েছে, তাই ও আমার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকে। বুঝলাম। গেল রাত্রে গাড়িতে কার নিঃশ্বাস শুনছিলাম, কিন্তু তবু। কলকাতায় এসে নর্তকীর সেই প্রতিমূর্তিটিকে আমার বাড়ির বাইরের ঘরে ছোট টেবিলের উপর দাঁড় করিয়ে দিলাম। আমার স্ত্রী তাকে দেখবার জন্যে একদিন বাইরের ঘরে নেমে এলেন।
অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভঙ্গি ভরে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বললে, কালামুখী দাঁড়াবার আর ঢং দেখো না। দি ঠাস করে গালে এক চাপ্পড়। রমা মূর্তির গালে সকৌতুকে এক চাপ্পড় দিতে তখন সে আর্তনাদ করে দুপা পিছিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলাম তার মুখে একেবারে পাঙ্গাস হয়ে গিয়েছে। কি হলো রমা, অমন করে উঠলে কেন? আমার হাত ও কামড় দিয়েছে। কামড় দিয়েছে? খেপে গেলে নাকি? ওকে চড় মারতেই ও যেন আমাকে কটাস করে কামড়ে দিল। বিশ্বাস হচ্ছে না? এই দেখো, হাত দিয়ে আমার রক্ত পড়ছে। তাই তো, রমার হাত দিয়ে সত্যিই রক্ত গড়াচ্ছে। হতভম্বের মতো মূর্তির দিকে চাইলাম, কিন্তু তখনও বুঝতে পারলাম না আসল ব্যাপারটা কি। নর্তকীর নাকের ডগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খুঁড়েছে। রমার হাত তার উপর দিয়ে গিয়ে আছড়ে গেছে, আর কি। কিন্তু রমা বিশ্বাস করলো না। আমার মুখে সে আগেই শুনেছিল এই মূর্তিটিকে আমি কি করে কেমন অবস্থায় পেয়েছিলাম। সে বললে, একে যেমন লোকে ফেলে দিয়ে গিয়েছিল তখন আপদকে ঘাড়ে করে বয়ে আনবার দরকার ছিল কি? স্ত্রীলোকের এই কুসংস্কার। আমি হেসে বললাম, যাও যাও তো যাও, আর পাগলামি করতে হবে না। হাতে জল দাও গে। ভয়ে ভয়ে নর্তকীর দিকে তাকাতে তাকাতে রমা ঘর থেকে বেরিয়ে গেল। আমিও কিন্তু ভ্যাবাচেকা খেয়ে নর্তকীর দিকে চেয়ে রইলাম, রূপের গর্বে ভরা হাসি মুখে। আমার দিকে দুখানি নিটল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে সেই মূর্তি। কার যেন অভিশাপেই সে আজ নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ হয়ে আছে। না হলে ওই মুখের হাস্যকরলে এবং ওই চরণের রুনুঝুনু নুপুরখানি এক্ষুনি আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। বিনোদকে তোমরা সকলেই জানো বোধহয়। এখন তার সে ভয়ঙ্কর দশা হয়েছে। তার জন্য দায়ী কে জানো? নর্তকীর এই প্রতিমূর্তিটি। বিনোদ যদি ওই নর্তকীর প্রতিমা না দেখত, তাহলে ভালো আঁকিয়ে বলে দেশ বিদেশে আজ তার নাম ছড়িয়ে পড়ত। সে একজন মানুষের মতন হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণয় তোমাদের কারোর অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ খালি আমিই জানি। বিনোদ কলকাতায় থাকতো না। কলকাতায় যখন আসতো তখন আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলাম তার সবচেয়ে বড় বন্ধু। সেবারে কলকাতায় এসে দেবদাসীর এই মূর্তিটি দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে গেল। উচ্ছ্বসিত স্বরে বলল, রমেশ, এ যে অমূল্য রত্ন। বন্ধু, তুমি লাখ টাকা পেলেও আজ আমি এত খুশি হতাম না। বিনোদ কাছে দূরে আশেপাশে সম্মুখ পিছন থেকে নানান রকম ভাবে ঘুরে ফিরে প্রতিমূর্তিটাকে দেখল। তারপর তার গায়ের উপরে হাত রেখে আবার বলল, এই সেই অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল। এই যুগের সাধ্য কি এরকম প্রতিমা গড়তে পারে? দেখ বন্ধু, এক পাষাণ দেহে কি অপূর্ব সুষমা, হাতে পায়ের কি গভীর বিচিত্র ভঙ্গিমা। আমি যদি সম্রাট হতুম আর এই যদি মানুষ হতো, এর একটি চাহনির জন্য আমি সাম্রাজ্য বিকিয়ে দিতুম। হায়, এ হচ্ছে পাষাণী। একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাবো না। তবু দেখো, এ পাষাণ শিল্পের হাতে মায়াস্পর্শ আজ পেয়েছে বলেই যেন এই কঠিন পাথরের আড়ালে প্রাণের লুকোনো ধারা চুপি চুপি হয়ে বয়ে যাচ্ছে। হাত দিলেও যেন হাতে তার উত্তাপ পাওয়া যাচ্ছে।
এই বলে বিনোদ সেই প্রতিমার গায়ে হাত দিল, কিন্তু পর মুহূর্তেই বিদ্যুতের হাতের মতন হাতখানা গুটিয়ে নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। আচমকা তার এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললাম, কি হে, কি ব্যাপার? বিনোদের মুখের দিকে খানিকক্ষণ বাক্যস্ফূর্তি হলো না। তারপর একবার সেই মূর্তির দিকে আর একবার আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আমতা আমতা করে বলল, রমেশ, এটা কি সত্যি? কি সত্যি? দেখ রমেশ, এই মূর্তির গায়ে যেমনি আমি হাত রাখলুম অমনি আমার কি যেন একটা হলো। মনে হলো ওর দেহের ভিতর থেকে হৃৎপিণ্ডটা দুপ দুপিয়ে নেচে উঠল। আমি উচ্চস্বরে হেসে বললুম, মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে বাহ্য জ্ঞান হারিয়ে বসে আছো। বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে একটু হেসে বলল, তাই বটে, আমারই ভ্রম। কই এখন তো আর কিছু মনে হচ্ছে না। এ দেহ এমন স্তব্ধ, স্থির, মৃত্যুর মতন শীতল। তারপর থেমে একটা দীর্ঘ শ্বাস ফেলে আবার সে বলল, হায় রে, পাষাণকে যদি বাঁচানো যায়, তা যদি পারতুম, তাহলে আমরা শিল্পীরা আর শত শত নিখুঁত আদর্শ মানুষ গড়ে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতুম। আমার একটা বদ অভ্যাস আছে, রাত অন্তত 1:30-2 না বাজলে সহজে আমার ঘুম হয় না। প্রথম রাতটা আমি বইটই পড়ে কাটিয়ে দিই। সে রাত্রে যখন পড়া সাঙ্গ হয়ে উঠল, ঘড়িতে তখন 2:10 বাকি। আলো নিভিয়ে শুতে যাচ্ছি, এমন সময় বারান্দায় কার পায়ের শব্দ শুনতে পেলাম। এত রাত্রে কে জেগে আছে? একটু আশ্চর্য হয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ বারান্দার একদিক থেকে ওদিক অস্থিরভাবে বেরিয়ে বেড়াচ্ছিল। সে রাত্রে গরমটা পড়েছিল কিছু অতিরিক্ত। ভাবলুম গরমে বোধহয় তার ঘুম ভেঙে গেছে, তাই সে বাইরে বাতাস পাওয়ার জন্য বেরিয়ে বেড়াচ্ছে। এই ঠিক করে তাকে আর না ডেকেই আমি শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় বিনোদের সঙ্গে যখন দেখা হলো, বললাম, কি হে, কাল ভালো করে ঘুম হয়নি বুঝি? সে বিস্মিত স্বরে বলল, তুমি জানলে কি করে? আমি বললাম, কাল রাত 2টোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে আমি তখন জেগেছিলাম। বিনোদ আমার কাছে এসে খুব মৃদু স্বরে বলল, ভাই, কাল এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। ঠিক কি রকম? নর্তকীর মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখলুম জানো? দেখলুম প্রতিমা যেন এক হঠাৎ জীবন্ত হয়ে উঠল। যদিও তার দেহ যেমন ছিল তেমনি পাথর রইল। এক পা করে আমার কাছে এগিয়ে আস্তে আস্তে সে হাসতে লাগলো। সে বলল, তোমার কথা আমি শুনেছি, তুমি আমাকে ভালোবাসতে চাও, তাই না? আমি বললাম, হ্যাঁ। তাহলে আমিও তোমাকে ভালোবাসবো, আর কখনো ছাড়বো না। এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করলো। তার সেই শক্ত পাথরের হাতের চাপে আমার দম যেন আটকে আসতে লাগলো। আমি জোর করে যেমন তার হাত ছাড়াতে ছাড়াতে যাব, অমনি ঘুম ভেঙে গেল।
তারপর কিছুতেই আর ঘুম আসে না। সেই বিদঘুটে স্বপ্নের কথা কোনো মতেই আর ভুলতে পারলাম না। সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা এমন গরম হয়ে উঠল যে শেষটা ঘর থেকে বেরিয়ে এলাম। কাল সারা রাত অনিদ্রায় কেটেছে। কোনারকের প্রান্তরে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা অনেকটা এই ধরনেরই। আমার বুক কি এক বিপদ ভয়ে গুড়গুড় করে উঠল। তবে কি সত্যি এই মূর্তিটার ভিতরে অস্বাভাবিক কিছু আছে? একটু উত্তেজিত স্বরে বললাম, বিনোদ, ও ঘরে তুমি আর শুও না। আমার স্বরে চমকে উঠে বিনোদ বলল, কেন বলো দেখি? নিজেকে সামলে নিয়ে বললাম, তুমি ও মূর্তিটার কথা বড় বেশি ভাবছো। হয়তো আজও তুমি ওকে আবার স্বপ্নে দেখবে। বিনোদ হাসতে হাসতে বলল, দেখলুমই বা, তাতে কি হয়েছে? স্বপ্ন তো স্বপ্নই হয়, সত্য তো হয় না। আমি আর তাকে কোনোদিনও হাসতে দেখিনি। সেই হাসাই তার শেষ হাসি। তারপর সেই ভয়ঙ্কর রাত্রি, যে রাত্রির কথা আমি জীবনে কখনো ভুলব না। সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিলাম। রাত তখন 1টার কাছাকাছি। চারদিকে স্তব্ধতা যেন থমথম করছে, কোথাও কিছু নেই। হঠাৎ একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো। সঙ্গে সঙ্গে ভয়ানক এক আর্তনাদ। সে কি চিৎকার! চারদিকে গভীর নীরবতার মধ্যে সে আর্তনাদ যেন আকুল ভাবে ঝাঁপ দিয়ে কোথাও থই না পেয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল। এক লাফে আমি দাঁড়িয়ে উঠলাম। আমার স্ত্রীও ধর্মরিয়ে জেগে বিছানায় উঠে বসে সভয়ে বললে, ও কি গো, কি গো? আবার আর্তনাদ, এবার অত জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা। এ যে বিনোদের স্বর। আমি আর দাঁড়ালাম না, ঝড়ের মতো বেরিয়ে বাইরের ঘরের দিকে ছুটে গেলাম। বাইরের ঘরের দরজা ঠেলতেই তাড়াম করে খুলে গেল। ভিতরে ঘুটঘুটে করছে অন্ধকার। মনে হলো সে অন্ধকার হাঁ করে আমাকে গিলতে আসছে। শুনলাম সেই অন্ধকারের মধ্যে অতি কষ্টে ভেঙে ভেঙে পড়া বিনোদের গলার স্বর, ছাড় ছাড় পিশাচ ছাড়, ওরে পিশাচ ছেড়ে দে, ছাড় ছাড়। আর কোনো কথা বেরোলো না। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরলো যে তার স্বর একেবারেই বন্ধ হয়ে গেল। তোমরা বুঝবে না সে যে কি এক মহা ভয়ের আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়ল। পারলে তখনই আমি ছুটে পালাতাম, কিন্তু সে শক্তিও আমার মধ্যে ছিল না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির উপরে আমি 2 হাত ভর দিয়ে বসে পড়লাম। অন্ধকারে ঘরের ভিতরে কেমন একটা অস্পষ্ট ঝাঁকুনি, ঝটপটা নিঃশব্দ হতে লাগলো। কেউ যেন কারোর সঙ্গে বোঝাবুঝি করছে, কিন্তু প্রাণপণের চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না। ক্রমে ক্রমে সেই ঝটপটানির শব্দটা থেমে এলো। তারপর সব চুপ। আর একটু তেমন ভাবে থাকলেই আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেতাম, কিন্তু বাড়ির যেখানে ছিলাম সবাই জেগে উঠে হইচই করতে করতে সে ঘরে ছুটে এলো। আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। আড়ষ্ট চোখে দেখলাম নর্তকীর সেই প্রতিমূর্তিটা টেবিলের উপর থেকে মাটিতে উবুর হয়ে শটান পড়ে আছে, আর তারই তলায় বিনোদের মৃতদেহ নিথর নিস্পন্দ হয়ে রয়েছে। সবাই মিলে দরাদরি করে পাথরের সেই ভারী মূর্তিটি বিনোদের উপর থেকে তুলে ফেললাম। বিনোদের বুকে হাত দিয়ে দেখলাম সে বেঁচে আছে। তখনই ডাক্তার ডেকে আনা হলো। সে মূর্তির চাপে বিনোদের দেহ আষ্টে পৃষ্ঠে থেতলে গিয়েছিল। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু তার মাথা
একেবারে খারাপ হয়ে গেল। এখন তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে, পাষাণীর স্পর্শে বুক তার পাষাণ হয়ে গেছে। রমেশ চুপ করল। খানিকক্ষণ শ্রোতারা কেউ কোনো কথা বলল না। তারপর যোগেশ নিজের নিবন্ধ বিড়িতে খুব একটা জোরে টান মেরে বলল, আর সে লক্ষ্মী ছাড়া মূর্তিটা কি হলো? রমেশ বলল, তাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সুরেশ বলল, সেটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি। রমেশ বাধা দিয়ে বলল, না, আমি ভূত মানি না। তাহলে বিনোদের অমন দশা হলো কেন? মূর্তিটা বোধহয় কোনো গতিকে তার ঘাড়ের উপর পড়ে গিয়েছিল। এর মধ্যে ভৌতিক কি আছে? তবে সেটাকে ভাঙলে কেন? তারই জন্য আমার বন্ধুর অমন অবস্থা হয়, সেই রাগে। কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময়ও আর একটা কাণ্ড ঘটে। চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটাকে ঘা মারছিল, তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা চাকরের কপালে গিয়ে এমনই জোরে লাগে যে সে তখনই অজ্ঞান হয়ে ঘুরে পড়ে যায়। উমেশ কপালে চোখ তুলে বলল, কি ভয়ঙ্কর! তবু তুমি বলতে চাও এটা ভৌতিক ব্যাপার নয়? রমেশ উঠে দাঁড়িয়ে বলল, না, আমি ভূত মানি না। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা অভিশপ্ত মূর্তি। আজকের গল্প এতটাই। দেখা হচ্ছে পরের গল্পে।